আমাদের আন্দোলনের স্পটটা ছিল মূলত জেলখানার মোড়ে। ওইখানে আমাদের আন্দোলন প্রতিদিনই কেন্দ্র ঘোষিত প্রোগ্রামগুলো আমরা পালন করতাম। আমাদের আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছিল নরসিংদী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত ভাই। কারণ তৎকালীন সময়ে বিগত আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে স্বৈরাচার হাসিনা দমন পীড়নের একটি অংশ হিসেবেই আমাদের জেলা ছাত্রদলের ছাত্রনেতা, জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ ভাইকে সহ আমাদের খায়রুল কবির খোকন ভাই তাদেরকে কারাগারে বন্দী রাখে। তো দিক নির্দেশনা আমাদেরকে দিত হচ্ছে আমাদের খায়রুল কবির খোকন ভাইয়ের সহধর্মিনী কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, আমাদের মাতৃতুল্য ভাবি। তিনি আমাদেরকে খোঁজখবর নিতেন, দিক নির্দেশনা দিতেন এবং নরসিংদী থেকে আমাদের এই আন্দোলনের আমাদের যে সমন্বয়টা করতেন আমাদের নরসিংদী জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত ভাই। আমরা রাত্রে অনলাইনে ওনার সাথে আমরা করতাম, যোগাযোগ করতাম, পরের দিনে আন্দোলনের কেমনে কী করব এগুলো আমরা করতাম, পরিকল্পনা করে পরের দিন আমরা এটা বাস্তবায়ন করতাম কখন কিভাবে করা যায়। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার যখন ছাত্রদের উপরে ছাত্রলীগ এই আন্দোলনকে দমানোর জন্য হামলা করে, তাদের হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের ছাত্রদল এবং সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নেমে আসে। দিক নির্দেশনামূলক অনুযায়ী আমরা কাজ করি। তখন আমাদের যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিভিন্ন ধরনের ওনার যে বার্তাগুলো আসতেছিল আমাদের বিএনপির নরসিংদী জেলা বিএনপির সভাপতি আমাদের সাবেক এমপি খায়রুল কবির খোকন ভাইয়ের সহধর্মিনী আমাদের শিরিন সুলতানা ভাবি, তিনি কেন্দ্রের এই দিক নির্দেশনাগুলো আমাদের কাছে পৌঁছাতেন এবং আমাদের সাথে গভীর রাত্রে কথা বলে কোথায় কি হবে, সামনে কিভাবে কি করব, ওই রকম আমাদের কাছ থেকে দিক নির্দেশনামূলক আমাদেরকে উপদেশ দিতেন। এবং নরসিংদী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত ভাইয়ের নেতৃত্বে ওনার সমন্বয়ে আমরা নরসিংদীতে আন্দোলনটা গড়ে তুলি। নরসিংদীর আন্দোলনটাই সারা বাংলাদেশের আন্দোলনের মূল গোড়ায়। যখন আমাদের ছোটো ভাই যখন তাহমিদ শহীদ হয়, তখন তার লাশ নিয়ে যখন আমরা কাদের মোল্লার যে মসজিদের সামনে আসে, তখন পুলিশ আবার এই লাশের উপরে যখন পুলিশ হামলা করে, এই ন্যাক্কারজনক ঘটনা দেখে মানুষ আর ঘরে বসে থাকতে পারে না। তখন তাদের বিবেককে নাড়া দেয়, খুব আন্দোলনমুখী হয়ে সবাই রাজপথে নেমে আসে। নরসিংদী জেলা বৈষম্য বিরোধী একটা গ্রুপ ছিল, মেসেঞ্জার গ্রুপ, ওই গ্রুপেও অ্যাড হই। এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনামূলক আসে। আমরা সবাই একটা প্ল্যান করি কিভাবে ওইখানে আমরা অ্যাটেন্ড করব। আমি মূলত ওই সময়টা এমন একটা আবেগের একটা ছিল, একটা পিচ্চি ছেলে মাথায় লাল কাপড় বেঁধে ভেন্ডিসের মতো হাতে বেঁধে গলায় একটা প্লেকার্ড ঝুলে আসছে। আমি ওরে কুলে নিয়ে আমি বলছিলাম যে, বাবা তুমি আজকে যে এটা নিয়ে আসছো, আমি তোমাদেরকে আজকে এই ময়দানে আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমাদেরকে আগামীতে একটি স্বাধীন বাংলাদেশ দিয়ে আমরা ঘরে ফিরে যাব। একটা সিনে আমি দেখছিলাম যে ছোট একটা বাচ্চা পুলিশ রাস্তায় দাঁড়ায় আছে, ওই বাচ্চাটা দৌড়ে গিয়ে পুলিশে কিল লাথি ঘুষে দিচ্ছে। ও কিন্তু আন্দোলনের কিছুই বোঝে না, ও কিছুই বুঝতে পারে না, কিন্তু সে ওই সময়টায় এটা হয়তো ফিল করতে পারছিল যে আমার ভাইদেরকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করতেছে, আমার ভাইদেরকে তারা করতেছে, তাদের প্রতিবাদ করতে হবে। সে এটা ফিল করে না যে আমি ওরে মারতে গেলে ওনার যদি আমাকে গুলি করে মেরে ফেলে। সে কিন্তু মাথায় এটা চিন্তা ছিল না, তার মাথায় চিন্তা ছিল যে আমার ভাইকে সে হত্যা করছে, তাকে মারতে হবে। এই জিনিসগুলো দেখে খুব তখন নিজের ভেতরটা খুব হয়ে উঠতো যে আমিও হয়তো আবু সাইদের মতো মুগ্ধর মতো জীবন দিব। আমিও তখন পানি বিলি করছি, পানি দিছি। আর চিন্তা করতাম, আমি যখন বলতাম কারো পানি লাগবে কিনা, তখন মুগ্ধর কথা চিন্তা করে চোখ দিয়ে পানি চলে আসতো। সেই দিনের কথাগুলো মনে হলে এখনো চোখ দিয়ে পানি আসে। কিভাবে যে মানুষগুলোকে পশুর মতো হত্যা করছে। একটা স্মৃতি ছিল, আমি যেটা অনলাইনে দেখছি অনেক, যেটা দিয়ে সারা রাত কান্না করছি, যে পুলিশের ভয়ে ছাদের উপরে উঠে গেছে, ছাদের উপরে পালায় গেছে, পুলিশ দৌড়ায় ছাদের উপর চলে গেছে। পুলিশটা দেখা রেলিং বাই আসে নাইমা যাবে, জানালার ভেন্টিলেটার উপরে উঠছে, নাইমা যাবে, ওই মুহূর্তে পুলিশ গিয়ে ওইখানে ওরে গুলি করে মেরে ফেলছে। কতটা নিষ্ঠুর হলে একটা লোক পালায় গেছে, সে আন্দোলনমুখী না, আক্রমণমুখী না, সে ভয়ে পালায় গেছে, তারে ওইখানে গুলি করে মেরে ফেলছে। তখন আমি বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিতাম যে আপনারা এখনো কেন ঘরে বসেছেন, আর কত মায়ের বুক ঝরলে আমরা হব। এইভাবে আমরা ডাইকা নিয়ে আসতাম। আমাদের সাথে যারা ছিল অনেক রিক্সাওয়ালা ভাই, এরা আমরা যখন যাইতাম এরাও আমাদের সাথে করতো, যাবে আমরাও যাবো, রিক্সা থামায় ওইখানে আন্দোলনে করতো। ঘোষণাটা ছিল 6 তারিখে মার্চ
ঢাকা, কিন্তু ওইটা চেঞ্জ করে 5 তারিখে নিয়ে আসে। 5 তারিখ সকালবেলা যখন বাসা থেকে বেরোই ঢাকার উদ্দেশ্যে, আমি 2 রাকাত নামাজ পড়ি, পরে আম্মুর কাছে সালাম করে, আম্মুর পায়ে সালাম করে আমি বাসা থেকে বেরোই। বেরোর সময় আম্মাকে বলি যে আম্মা আমি তো চলে যাচ্ছি, আরও অনেক ছেলে শহীদ হয়েছে, তো তোমার ছেলে যদি তুমি খুঁজে না পাও, যদি সন্ধ্যার আগে বাসায় না আসি, তাহলে মনে করো যে তোমার ছেলেও দেশের জন্য শহীদ হয়ে গেছে। কোনো হাসপাতালে বললো আব্বাকে খবর নিতে, অথবা তুমি ফেসবুকে বা বিভিন্ন নিউজ পোর্টাল দেখো, আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়া যায়, যে তুমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা রাখো, কারণ আমার ফেসবুকে যদি আমার কিছু হয়, আমার ফেসবুকে তো অনেক ফ্রেন্ড সার্কেলরা আছে, তারা হয়তো ফেসবুকে নিউজটা দিবে, তুমি ওইখানে দেখতে পারবা। তো এটা বলে আমার কাছে দোয়া চেয়ে বের হয়ে আমরা জেলখানা মোড়ে আসি করার জন্য। তো ওই দিন আর ঢাকা যাই না, আমাদের জেলা থেকে ইয়া ছিল যে জেলখানা মোড়ে আমরা করার জন্য জেলখানা মোড়ে চলে আসি। আন্দোলন করে একজন ফোন দেয়, নেট বন্ধ বা স্লো ছিল, এরকম কোনো যোগাযোগ করতে পারতেছি না। একজন আমার ফোন দিয়ে বলতেছে যে শেখ হাসিনা তো চলে গেছে। তো আমি বলতেছি আসলে ও তো চলে যাওয়ার কথা না, মিথ্যা কথা বলতে, না গ্রুপে দেখেন, আমার বৈষম্য বিরোধী গ্রুপে দেখেন না ইয়ার্স। তো তাড়াতাড়ি গ্রুপে দেখলাম যে এরকম হয়ে যাচ্ছে। তখন পরে তাড়াতাড়ি আম্মুও খুশিতে এসে আমার জড়ায় ধরছে যে চলে গেছে। তখন আমরা আবার করে রাস্তায় নেমে আসি, তাড়াতাড়ি আমরা আনন্দ মিছিল নিয়ে যাব। আমি পরে মিষ্টি নিয়ে যাই, খোকন ভাইয়ের বাসার সামনে থেকে মিষ্টি বিতরণ করি সবাইকে। আমরা ওইখানে আবার যখন মিছিল করে ব্যাক করতেছিলাম যে আনন্দ মিছিল নিয়ে, তখন এসপি অফিসের সামনে আসি আমরা। আসার পরে এইখানে আবার কিছু পুলিশ ভিতরে ছিল, তখন উশৃঙ্খল জনতা অনেক স্লোগান টোগান দিচ্ছিল। তারা ওইখানে আবার ওই দিন বিজয়ের দিনও আমাদের উপরে আবার হামলা করে। আসলে আমরা খুব আশা নিয়ে একটা গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশের জন্য রাজপথে নেমে আসছি। 17 বছর লড়াই করছি, আমাদের শত শত নেতাকর্মী গুম হয়েছে, আহত হয়েছে। একটা হিসাব আছে, আমাদের 700-এরও অধিক নেতাকর্মী গুম হয়েছে, এম এ ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 1000-এরও অধিক নেতাকর্মীকে ক্রস ফায়ারে নিহত করছে। 50 লাখ মামলায় 2.5 লাখেরও বেশি আসামি হয়েছে, কারাগারে গেছে। মির্জা ফখরুল সহ, খালেদা জিয়া, তারেক রহমান সহ সকলের নামে শত শত মামলা হয়েছে। এত নির্যাতনের পরও কিন্তু আমরা দেশটাকে একটি গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশের জন্য আমরা লড়াইটা চালাই গেছি। কিন্তু এখনকার সময় 1 বছর পার হয়ে যাওয়ার পরও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি নাই। আমরা আসলে অনেক দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমাদের এই কয়দিনের ভিতরে নরসিংদীতে 4টা প্রাণ ঝরে গেছে। আইন শৃঙ্খলা আমাদের চরম উন্নতি ঘটানো সম্ভব হচ্ছে না। মানুষের যে ভোটের অধিকার ফিরে আনার যে আন্দোলনটা, আমাদের লক্ষ্যটা ছিল, ভোটের অধিকার নিয়েও তালবাহানা হচ্ছে। সংস্কারের নামে দীর্ঘমেয়াদী হচ্ছে, লেন্দি করা হচ্ছে। মূলত সংস্কার দরকার ছিল আমাদের দেশের যে প্রশাসনগুলো, যে আইন শৃঙ্খলা বাহিনী, যারা এই বিগত স্বৈরাচার সরকারকে স্বৈরাচার হয়ে ওঠার জন্য, দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য সহযোগিতা করছে, তাদেরকে সংস্কার করা দরকার ছিল। আমরা একটা হিসাব আমি জানি যে বাংলাদেশের 2 লাখ পুলিশের মধ্যে প্রায় 1.5 লাখই হচ্ছে ছাত্রলীগের আওয়ামী লীগের ঘরানার লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন তারা এখনও কিন্তু এই সরকারের এই আইনশৃঙ্খলা বাহিনীতে আছে। তারা সুযোগ পাইলেই হচ্ছে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটা আমরা বিগত কয়েকটা ঘটনায় আমরা দেখতে পারছি। প্রশাসনে কিছু লোক আছে যারা সচিবালয় সহ বিভিন্ন তারা ওই স্বৈরাচার সময়েও ওই স্বৈরাচার হাসিনাকে দীর্ঘমেয়াদী হওয়ার জন্য সহযোগিতা করছে, এখনও তারা প্রশাসনের ওই আছে। তারা বিভিন্ন সময় উস্কানিমূলক বিভিন্ন কর্মকাণ্ড করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেন দেশকে অস্থিতিশীল করতে পারে, দেশ সঠিকভাবে চলতে না পারে। তাইলে মানুষ বলবে যে আমরা আগেই ভালো ছিলাম, আর ওই আগে ভালো ছিলাম কথাটা যদি ফিরে আসে, তাইলে শেখ হাসিনা চলে আসতে পারবে। এই পরিবেশ তৈরি করার জন্য তারা দেশের বিভিন্ন ধরনের অস্থিতিশীল করার চেষ্টা করছে। তো কথায় আছে, সরিষার মধ্যে ভূত রেখে ভূত তাড়ানো যাবে না। এখন এই সংস্কারের নামে বিভিন্ন ওই বৈশা চা নাস্তা খায়া দিন পার না কইরা মূলত সংস্কার করা দরকার। প্রশাসনে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে নির্বাচনকে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া দরকার। এটা উপলব্ধি করতে পারি। এই জন্য রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে তাদের একটা বডি আছে, বড় একটা বডি আছে, যা দিয়ে দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারবে। কিন্তু এখন যে সরকার, তাদের বডি খুবই কম। তারা 10 জন 15 জন লোক নিয়ে দেশকে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। তাই খুব দ্রুত একটা গ্রহণযোগ্য
সংস্কারের মাধ্যমে গ্রহণযোগ্য, সকলের কাছে গ্রহণযোগ্য এবং সকল গণতন্ত্রকামী বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিল, তাদেরকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসলে আমি মনে করি দেশ একটা ভালো পরিস্থিতিতে স্বাভাবিক পর্যায়ে যাবে।